পটলডাঙ্গার গলি কাঁপানো গলা, উনি কে জানো? উনি টেনিদা। টেনিদা? সঙ্গে আছে ক্যাবলা, হাবুল আর লিকে ফেলারাম। শুরু হচ্ছে ওদের এক দুর্ধর্ষ মজাদার কাহিনী, শুধুমাত্র ওয়ান ডে সাসপেন্সে। পটলডাঙ্গার টেনিদা, আমি আর হাবুল সেন চাটুজ্জিতে রকে বসে মন দিয়ে পেয়ারা খাচ্ছি। হঠাৎ দেখি ক্যাবলা বেশ কায়দা করে নাকটাকে উচ্চিংড়ের মতো আকাশে তুলে সামনে দিয়ে চলে যাচ্ছে। কেমন একটা আলেকজান্ডারের মতো ভঙ্গি, যেন দিগ্বিজয় করতে বেরিয়েছে। টেনিদা খপ করে একটা লম্বা হাত বাড়িয়ে ক্যাবলাকে ধরে ফেললো। বলি, অমন তালে বড়ের মতো যাওয়া হচ্ছে কোথায়? নাকের ডগায় একটা চশমা চড়িয়েছিস বলে বুঝি আমাদের দেখতেই পাসনি? ক্যাবলা বলে, দেখতে পাবো না কেন, একটু কাজে যাচ্ছি। এই রোববার সকালে কি এমন রাজকার্যে যাচ্ছিস রে? নেমন্তন্ন খেতে নাকি? তাহলে আমরাও সঙ্গে যাই। ক্যাবলা গম্ভীর হয়ে বললে, না, নেমন্তন্ন না, আমি চুল ছাড়তে যাচ্ছি। চুল ছাড়তে? টেনিদা শুনে দারুণ খুশি হলো। ডিলা গ্যান্ডি, মেফিস্টোফিলিস, চল, আমিও যাচ্ছি। এইবার আমার পালা। আমি চেঁচিয়ে বললুম, খবরদার ক্যাবলা, টেনিদাকে সঙ্গে নিয়েছিস কি মরেছিস? গত বছর টেনিদা আমাকে এমন একখানা গ্রেট ছাটাই লাগিয়েছিল যে আমার বউ ভাতের নেমন্তন্ন খাওয়া একদম বরবাদ। তুই একটা পয়লা নম্বরের পেঁয়াজ চচ্চড়ি। বেশ ডিরেকশন দিয়ে দিয়ে চুল ছাটাচ্ছিল, চেঁচিয়ে মেচিয়ে ভুনভুন করে দিলি। না রে কাবলা, তোর কোনো ভয় নেই। আমি ऐसा কায়দা করে তোর চুল ছাটিয়ে আনবো, তোর মাথা দিয়ে কি বলে একেবারে শিখা বেরোতে থাকবে। শিখাই বাইর হইব। শিখা মানে হইল গিয়া টিকি। তা বেশ তো, তুই টিকি রাখ ক্যাবলা, আমরা সবাই বেশ করে টানতে পারবো। টেক কেয়ার। টিকি নিয়ে টিকটিকির মতো টিকটিক করবি নে, বলে দিচ্ছি। শিখা মানে বুঝি আর কিছু হয় না? তাহলে আলোর শিখা মানে কি? আলোর টিকি? আলোর কখনো টিকি হয়? কোন দিন বলবি অন্ধকারের টিকি, চাঁদের টিকি? চাঁদের টিকি ধইরা রাশিয়ানরা তো টান মারছে। কখনো না, চাঁদের মাথা নেড়া, আমাদের পাড়ার নকুল বাবুর মতো চাঁদের টিকি নেই। এরা তো মাথা ধরিয়ে দিল দেখছি। ঘাট হয়েছে, আমি আর চুল ছাড়তে যাচ্ছি না, এই বসছি। বসলি? হ্যাঁ, বসলুম। আমাকে নিয়ে চুল ছাড়তে যাবি রে? না, তোমাকে নিয়ে তো নয়। পেলার সেই গ্রেট ছাটাই আমি দেখেছি। ও যে গল্পটা লিখেছিল, মনের দুঃখে সেটাও পড়েছি। তোর ভালোর জন্যই বলেছিল। মানে আমার ভুলোদার মতো সস্তা ইস্তিমাত করতে গিয়ে না পস্তাস, সেই জন্যই বলছিল। ব্যাপারটা খুলে বলো তাহলে, কি হয়েছিল তোমার ভুলোদার? কি হয়েছিল ভুলোদার? টেনিদা টকাং করে আমার চাঁদিতে ছোট্ট একটা গাঁটটা মারলে। ফাঁকি দিয়ে গল্পটা বাগাবার চেষ্টা, আর সেইটে পত্রিকায় লিখে দেওয়ার মতলব। ওসব চালাকি চলবে না। ভুলোদার সেই প্যাথেটিক কাহিনী শুনতে হলে 4 আনার তেলে ভাজা আগে আনো। ওই আমার পকেটে 2 আনা ছিল, আরো 2 আনা হাবুলের কাছ থেকে আমায় ধার করতে হলো। 2খানা বেগুনি একসঙ্গে মুখে পুড়ে দিয়ে টেনিদা বললে, আমার ভুলোদা মানে আমাদের দূর সম্পর্কের জ্যাঠামশাইয়ের এক ছেলে।
পয়সা কড়ির ব্যাপারে ছিল বেজায় টাইট। জ্যাঠামশাইয়ের টাকার অভাব ছিল না। ভুলোদাও কি সব ধান পাটের ব্যবসা করত, কিন্তু একটা পয়সা খরচা করতে হলে ভুলোদার চোখ কপালে উঠে যেত। বললে বিশ্বাস করবি রে, একদিন বাজারে গিয়ে টুক করে একটা পয়সা পড়ে গেল নালার ভেতরে। বাজারের নালা বুঝতেই তো পারছিস, যেমন নোংরা তেমনি বদখত গন্ধ, তার উপরে এক হাত পাক, দেখলে নারী উল্টে আসে। কিন্তু ভুলোদা ছাড়বার পাত্তর নয়। 1 ঘন্টা ধরে 2 হাতে সেই নালা ঘাটলে, আর একটার বদলে 4-4টে পয়সা, একটা অচল সিকি পেল, 2টো মরা শিঙ্গি মাছ, আর জ্যান্ত একটা খোলসে মাছও পেয়ে গেল। 3টে পয়সা নগদ লাভ হলো। সেদিন আর মাছও কিনতে হলো না। এ রাম, থু 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 থু। জানিস ভুলোদা এখন কত বড় লোক? বাড়িতে গামছা পরে বসে থাকে, কিন্তু ব্যাংকে তার কত টাকা। আমাদের বড় লোক হয়ে কাজ নেই, বেশ আছি। পচার ঋণ থেকে মরা শিঙি মাছ খেতে পারবো না, গামছা পরেও বসে থাকতে পারবো না। না পারবি তো যা, কুচু পড়া খেগে। ঝগড়া করছো কেন? গল্পটা বলতে দাও না। বড় লোক হবেন না, না হলি তো না হলি। অত তরবানি কিসের জন্য রে? মরা শিঙ্গি মাছ খেতে না চাস, জ্যান্ত তিমি মাছ খা। গামছা পরতে না চাস, আলোয়ান পরে বসে থাক। ওসব ধ্যাসটামো আমার ভালো লাগে না। গপ্পটা গপ্পটা ঠেনিদা মুখটাকে ডিম ভাঙার মতো করে বললে। দুধ খালি কুড়ু বকের মতো বক বক। ফুল ফুল কখনো বক বক করে না। শাট আপ! আমি বলছি কুড়ু বক এক রকমের বক, খুব বিচ্ছিরি বক। এর যদি আমার সঙ্গে তর্ক করবি, তাহলে আমি এক্ষুনি কাঁচি এনে তোকে একটা গ্রেট ছাটায় লাগিয়ে দেবো। না না, তুমি বলে যাও, আমি আর তর্ক করবো না। ধরিস নি, বেঘরে মারা যাবি তাহলে। কুড়ু এক রকমের ফুল, তাহলে গরু এক রকমের ফল, রসগোল্লা এক রকমের পাখি, বানরগুলো এক রকমের পাকা তাল। যা যা, চালাকি করিস নি। কিন্তু ভুলোদা। আরে গেল যা। এটা যে ভুলোদা ভুলোদা করে খেপে যাবে দেখছি। ঠেনিদা আমার চাঁদিতে আরেকটা গাড়টা মারলে। শিঙ্গি মাছ দিয়ে নিজেও পটলের ঝোল খায় কিনা, তাই এত ফুর্তি হয়েছে। এই বলে তেলে ভাজার ঠোঙা থেকে শেষ আলুর চপটা মুখে পুড়িয়ে দিয়ে বললে, একদম সাইলেন্স, নইলে গল্প আমি আর বলবো না। আমরা বললুম আচ্ছা আচ্ছা। ঠেনিদা শুরু করলো। ভুলোদা পশ্চিমে কোথায় ব্যবসা করত, বিদেশে থাকবার জন্য আর পয়সা বাঁচানোর জন্য তো বটেই, একেবারে পুরোপুরি দেশওয়ালি বনে গিয়েছিল। মোটা কুর্তা পরতো, পায়ে দিত কাঁচা চামড়ার নাগড়া, গড়গড়িয়ে দেহাতি তালুতে সবসময় খৈনি ডলতো। পানকে বলতো পানুয়া, সাপকে বলতো সাবুয়া। আমরা কিছু জিজ্ঞাসা করলে অন্যমনস্ক ভাবে জবাব দিত, কুছ পেহলি হো। কামাতে খরচ হবে বলে দাড়ি রেখেছিল, তাতে বেশ সাধু সাধু দেখাতো। আর গায়ের সাদাসিধে মানুষ কিছু ভক্তি ছেদ্দাও করত, কিন্তু চুলটা মাঝে মাঝে না কাটালে মাথা কুটকুট করে। তাছাড়া কি বলে, রাত দিন টাকার ধান্দায় ঘুরে ভুলোদা খুব সাফসুত থাকতেও পারে না। জামা কাচে মাসে 1 বার, চান করে বছরে 4 বার। তাই চুল একটু বড় হলেই উকুন এসে বাসা বাঁধে। কিন্তু চুল ছাটাইয়ে ভুলোদার খরচা ছিল না, বেশ একটা কায়দা করে নিয়েছিল। কি কায়দা বল দেখি? বোধহয় নিজেই কাচি দিয়ে ছাটাই করতো। ঠেনিদা সুকুমার রায়ের হজবরল কাকটার মতো দুলে দুলে বললে, হয়নি হয়নি, ফের বুঝেছি। নিজের মাথায় চুল খামসা খামসা কইরা টাইনা তুলতো। কি বুদ্ধি! মগজ তো নয়, যেন নিরেট একটি খাজা কাঁঠাল বসে আছে।
আয় এদিকে, খিমচে খিমচে তোর খানিক চুল তুলে দি, কেমন লাগে টের পাবি। টেনিদা হাত বাড়াতেই হাবুল সরাত করে এক লাফে রক থেকে নেমে পড়ল। ক্যাবলা বললে, আমরা ওসব কায়দা ফায়দার খবর জানবো থেকে? তুমি বলো। টেনিদা তেলেভাজার ফাঁকা ঠোঙাটা খুঁজে একটা কিসের ভাঙা টুকরো পেল। অগত্যা সেইটি মুখে পুরে দিয়ে বললে, কায়দাটা বেশ মজার। রোদা নজর করে দেখছিল, দেহাতি নাপিতদের মধ্যে বেশ সুন্দর একটা নিয়ম আছে। চুল দাড়ি ছাড়তে স্বজাতির কাছ থেকে ওরা কখনো পয়সা নেয় না। গিয়ে নমস্কার করে সামনে বসলেই বুঝে নেবে এ আমার সমাজের লোক, তখন দিব্যে একখানা ফ্রি হেয়ার কাট। আসবার সময় আরেকটা নমস্কার করে উঠে এলেই হলো, একটা পয়সা খরচ নেই। ভুলোদাও শিখে গিয়েছিল, ব্যবসার কাজে এ গায়ে ঘুরে বেড়াতো। আসতে যেতে দুটি নমস্কার ঠুকলেই বাস কাজ হাসিল। সেদিনও তাই করেছে। রাম রাম ভাইয়া বলে তো বসে পড়েছে এক নাপিতের সামনে। চুল ছাঁটাইয়ের সঙ্গে সঙ্গে দেহাতি ভাষায় নানান গল্প চলছে। চাষের অবস্থা কেমন, কোথায় ভান্ডাকে ভর্তা মানে বেগুনের ঘন্ট দিয়ে, আচ্ছা বই খাওয়া, কোন গাছে তিনোরা চুড়েল মানে তিনটে পেতনি রহতিবা। এইসব সদালাভের ভিতর দিয়ে ভুলোদার চুল কাটা তো শেষ হলো। চলে ভাইয়া রাম রাম বলে ভুলোদা পা বাড়াতে যাবে, তক্ষুনি একটা কাণ্ড হলো। সামনেই গঙ্গা, একটা খেয়া নৌকো ওপর থেকে এপারে লাগলো। আর দেখা গেল সেই নৌকা থেকে নেমে 15 লোক এদিক পানি আসছে। বুড়ো থেকে ছোকরা পর্যন্ত সব বয়সের লোক আছে তাদের ভিতরে। দেখে নাপিতের চোখ কপালে উঠল। হায় রাম, এই বলে খাবি খেলো একটা। ভোলদা গুটি গুটি চলে যাচ্ছিল, হঠাৎ নাপিত তাকে হক করে হাত চেপে ধরল। এই বাঘটা কেউ বৈঠো। ভোলদা অবাক, পয়সা চাই নাকি? দেহাতি ভাষায় বললে, আমি পয়সা দেবো কেন? আমি তো তোমার সজাত। সে বলতে হবে না, আমি জানি। ওই যে 15 জন লোক আসছে দেখছো না, ওদের কামাতে হবে এখন। আমি একা পারবো কেন? তুমিও আমাদের সজাত, হাত লাগাও। হ্যাঁ, নাপিত টেনে ভোলদাকে পাশে বসিয়ে দিল। কি করবে ভাইয়া, দেশ গায়ের নিয়ম তো মানতে হয়। ওরাও আমাদের জাত, কুটুম। গায়ে লোক মরেছে, তাই সবাই কামাতে আসছি এপারে। নাপিত একটা খাবি খেয়েছিল, ভোলদা 4টে বিষম খেলো। তাও 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 ওরা এপারে কেন, ওপারে কামালেই তো পারতো। নাপিত রেগে বললে, বুদ্ধ সজাত হয়েও যেন কিছু জানো না। কামাবে কে? সবারই তো অসহজ। ভোলদা ততক্ষণে হাড় করে বসে পড়েছে। মুখের ভেতর টপাত করে একটা পাকা বটের ফল পড়ল, টেরও পেল না। ব্যাপারটা এতক্ষণে বুঝতে পেরেছে, আর বুঝেই হাত পা ঠান্ডা হয়ে গেছে তার। বুঝলি, আরো সব মজার নিয়ম রয়েছে ওদের দেশে। গায়ে কেউ মরলেই সমস্ত পুরুষ মানুষকে মাথা কামাতে হবে, দাড়ি চাচতে হবে। তাই সব শুদ্ধ এপারে এসে পৌঁছে গেছে। ভোলদা তবু একবার শেষ চেষ্টা করলো। আমার বহুত কাজ আছে, পেট মে দরদ হচ্ছে। এর মধ্যে 15 জন লোক এসে পড়েছে। নাপিত ধমক দিয়ে বললে, আমি চুপ করো, খুর লেলো। বলেই ভোলদার হাতে খুঁড় ধরিয়ে দিল একখানা। 15 জন এসে রাম রাম বলে নমস্কার করে কোল হয়ে বসে পড়ল। ভোলদার তখন মাথা বো বো করে ঘুরছে, হাত পা একেবারে হিম। ম্যালেরিয়ায় ভোগা পটকা লোক তো নয়, ইয়া ইয়া সব জোয়ান, সঙ্গে পাকা পাকা বাঁশের লাঠি। এমন করে ঘিরে বসেছে যে পালানোর রাস্তাঘাট সব বন্ধ। পয়সা দিয়ে দাড়ি কামাবার ভয়ে কোনোদিন খুর ধরেনি। চুল ছাটা তো বিয়ারিং পোস্টে চালিয়েছে এতদিন। মাথা মুখ কামাবে কি কিছুই জানে না। কিন্তু
সে কথা বলবারও জো নেই। এক্ষুনি দিব্যি বিনা পয়সায় চুল কেটে নিয়েছে। যদি বলতে যায় আমি তোমাদের সমাজের লোক নই, তাহলে কেবল নাপিত নয়, সব শুদ্ধ 16 জন লোক তাকে এসা ঠাঙানি দেবে যে ভুলোদা কেবল তক্তা নয়, একেবারে তক্তপোষ হয়ে যাবে। চেয়ার টেবিল হয়ে যাওয়ার অসম্ভব না। নাপিত ততক্ষণে একজনের মাথা জলে ভিজিয়েছে একটুখানি, তারপর ঘচা ঘচ কুরচালাতে শুরু করেছে। আর একজন দিব্যি উবু হয়ে ভোলদার দিকে মাথা বাড়িয়ে দিয়ে ঘুঘুর মতো বসে আছে। ওদিকে ভোলদা চোখ বুজে বলছে, হে মা কালী, এই যাত্রা আমায় বাঁচাও। তোমায় আমি 5.5 আনা, না না বড্ড বেশি হয়ে গেল, 5.5 পয়সার পুজো দেবো। হাবুল চুপ চুপ করে বললে, ইস ইস, আইসা ফেসাঙ্গে পুতো পইরা গেছে তোমার ভোলদা। আমি বললুম, কিন্তু কি কিপটে দেখেছিস, তখনও পয়সার দিকে নজরটা ঠিক আছে। তা আছে, ওই জন্যই তো মা কালী ওকে দয়া করলেন না। সাদাসিধে মানুষগুলোর হকের পয়সা এইভাবে ঠকানো, এখন বোঝো মজাটা। ভোলদা তো সমানে জব করছে, মা মা 5.5 আনা, না না 5 পয়সার পুজো দেবো। আর এদিকে যে লোকটা মাথা পেতে ঠায় বসেই ছিল, তার ঘাড়ে ব্যথা হয়ে গেছে। সে রেগে ভোলদার পেটে একটা খোঁচা দিয়ে বললে, আরে হা করকে बैठा है, হাত লাগাও। ভোলদা দেখলে আর উপায় নেই, তখনই লোকটার মাথায় খুর বসিয়ে দে এক টান। জল টল কিছু দেয়নি, চুল ভেজেনি, ওভাবে খুরে লাগালে কি হয় বুঝতেই পারছিস। আরে হা হা ক্যা করতা বলে লোকটা চেঁচিয়ে উঠলো। আর ভোলদা গি 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 বলে আওয়াজ তুলে ঠায় অজ্ঞান। সত্যি সত্যি অজ্ঞান? আরে না না, প্রাণটা তো বাঁচাতে হবে, তাই অজ্ঞান হওয়া ছাড়া ভোলদা আর কোনো রাস্তা খুঁজে পেলে না। তখন চারিদিকে ভারী গোলমাল হলো। আয় ক্যা ভয়েল মর গেল কা। পুরের গায়ে যে লোকটাকে চাঁদি ছুলে দিয়েছে, সে পর্যন্ত তার পেল্লায় চাটিটা সামলে নিলে। এ জি তোমারা কে ভয়েল, মানে ওয়ে তোমার কি হলো? ভোলদা বলে চলল, গি গি গি। তখন একজন বলল, ভূত পাকারলি কা, মানে ভূতে ধরলো। সকলে এক বাক্যে বলল, তাই হবে। বাস, আর কথা নেই। 16 জন লোক তক্ষুনি ভোলদাকে চ্যাং দোলা করে নিয়ে চললো, যেভাবে সুর নিয়ে যায় আর কি। ভোলদার হাত পাজে ছিঁড়ে যেতে লাগলো। একটুখানি নজর ভুঁড়ি হয়েছিল, সেটা নাচতে লাগলো ফুটবলের মতো। কিন্তু 16 জনের কাছ থেকে বাঁচতে হলে চুপ করে থাকা ছাড়া আর উপায় নেই। তখন গলা দিয়ে গি গি নয়, সত্যিকারের কু কু বেরোচ্ছে। নিয়ে ফেললে এক রোজার বাড়িতে। সবাই মিলে চেঁচিয়ে বললে, ভূত পাকারলি। রোজা বললে, ঠিক হ্যাঁ, আচ্ছা সে পকড়ো। অমনি সবাই মিলে ভোলদার হাত পা ঠেসে ধরল। ভোলদা তেমনি গো গো করতে লাগলো। এদিকে রোজা কতগুলো শুকনো লঙ্কার মতো কি কুড়িয়ে ভোলদার নাকে ধোয়া দিতে শুরু করলে। ফ্যাচ্চো ফ্যাচ্চো করে হাসতে হাসতে ভোলদার তো নাড়ি ছিঁড়ে যাওয়ার দাখিল। তারপরে রোজা করেছে কি, প্রত্যেকে একটা খ্যাংরা ঝাঁটা এনে কি সব বিড়বিড় করে বকতে বকতে ভোলদাকে ঝপাং ঝপাং করে পিটতে আরম্ভ করলো। ভোলদার অবস্থা তখন বুঝতেই পারছিস, গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো, বাবা রে মা রে, ঠনঠনের কালি রে, আমার দফা সারলে রে, আমি গেলুম রে। নাপিতটা চোখ বড় বড় করে বললে, বাংলা বললা? তখন সবাই বললে, বাঙালি ভূত পাকারলি, রাম রাম রাম। রোজা মাথা নাড়লে, বললে, বাঙালির ভূত বহুত জব্বর ভূত, আরো জোর ঝাঁটা চালাতে হবে। ঝপাং ঝপাং ঝপাং। তার উপরে নাকে সেই লঙ্কা পোড়ার গন্ধ। ভোলদা আর কিছু টের পেলে না।
উঠে বসলো 3 ঘন্টা পর। একটু একটু করে ব্যাপারটা খেয়াল হচ্ছে তখন। দেখলে 200 গায়ের লোক তাকে ঘিরে দাঁড়িয়ে, তার মাথা পরিষ্কার করে কামানো, একেবারে ন্যাড়া, মুখে একটি দাড়ির চিহ্ন নেই, এমনকি ভুরু পর্যন্ত নিটল ভাবে চাচা, চাঁদির উপরে দুর্গন্ধ কি একটা প্রলেপ মাখানো, গা ভর্তি জল আর কাদা। হেসে রোজা বললে, হ্যাঁ আব ঠিক হই, ভূত ভাগ্যই বলবা। হ্যাঁ, সেই থেকে ভূত সত্যি পালিয়েছে বলদা। এখন আর সস্তায় কিস্তিমাত করতে চায় না, নিয়মিত সেলুনে গিয়ে নগদ 8 ঘন্টা পয়সা খরচ করে চুল ছেটে আসে। তাই বলছিলুম, ওরে কেবলা, আমি তোমার ভুলুদার মতো বিনি পয়সায় চুল ছাড়তে চাইছিলুম, এ কথা তোমায় কে বললে? তারপর তেমনি কায়দা করে নাকের উপর চশমাটাকে আরো উঁচুতে তুলে আলেকজান্ডারের ভঙ্গিতে গট মটিয়ে চলে গেল। রেলগাড়ির সঙ্গে ভুঁড়ির যে এমন আড়াআড়ি সম্পর্ক, এর আগে কোনোদিন সেটা টের পাননি শিবু মামা। ঝটাং ঝট ঝটাং ঝট দিল্লি মেল ছুটছে, সেই সঙ্গে ছুটছেন শিবু মামাও। নামবেন হাথরাসে, সেখান থেকে বেড়াতে যাবেন মথুরায়। কিন্তু দুলুনুর চোটে সন্দেহ হচ্ছে সশরীরে নয়, অশরীরী হয়েই তাকে মথুরায় পৌঁছতে হবে। চিত হয়ে শুলেন, ভুঁড়িটা অ্যাটলান্টিকের মতো দুলতে হবে। কাত হয়ে শুলেন, পেটের মধ্যে সোডার বোতলের মতো ঝাঁকাতে লাগে। উপর হয়ে শুলেন, সারা শরীর বলের মতো লাফাতে লাগে। না, অসম্ভব। টাকার শোকে শিবমামার হৃদয় হাহাকার করতে লাগলো। মিথ্যে মিথ্যি এতগুলো টাকা খরচ করে সেকেন্ড ক্লাসে বাড়তি চাপ করলেন। ঘুমনোই যদি না গেল, তাহলে ঘুষোঘুষি করে জানলা দিয়ে 3rd ক্লাস কামরায় চাপলেই বা ক্ষতি কি ছিল? বরং সেইটাই ঢের ভালো হতো। শিবমামা ভেবে দেখলেন, ভিড়ের চাপে নড়াচড়া করা তো দূরের কথা, ট্যাফও করার জো থাকতো না ভুঁড়ি। বরং এক ফাঁকে মোটা সোটা কারুর কাঁধের উপর মাথাটাকে ছড়িয়ে দিয়ে ঘুমিয়েও নিতে পারতেন খানিকটা। কিন্তু সেকেন্ড ক্লাসের এই সুখসজ্জা সরসজ্জা বলে মনে হচ্ছে তার। কামরায় 2টি মাত্র প্রাণী। ওপাশের বার্থে রোগা পটকা একটা ছোকরা অঘরে ঘুমোচ্ছে। শিবু মামার হিংসে হতে লাগলো। এই রাত 12টায় তিনি যখন ঠায় জেগে, তখন আরেকজন এমন করে সুখনিদ্রা দিচ্ছে। তার নাকে যখন শ্যামা পোকা ঢুকে সুরসুরি দিচ্ছে, তখন আরেকজন নাক ডাকাচ্ছে। এ কি নির্মম নিষ্ঠুরতা, কি হৃদয়হীন স্বার্থপরতা! এ কিছুতেই বরদাস্ত করা যাবে না। শিবু মামা আস্তে আস্তে উঠে এলেন। মশাই, শুনছেন? সাড়া নেই। শুনতে পাচ্ছেন? ও মশাই! ঘুমন্ত গলায় ছোকরার নাকের ডাক বন্ধ হলো। শুনুন না একবার। কি হয়েছে? এই ছোকরা ধর্মর করে উঠে বসলো। ব্যাপার কি? এত রাত্রে এমন করে ডাকাডাকি করছেন কেন? শিবু মামা টাক চুলকে নিলেন একবার। না, জিজ্ঞাসা করছিল আপনি ঘুমোচ্ছেন কিনা। খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে শেষে ফ্যাচ ফ্যাচ করে উঠল ছোকরা। আচ্ছা লোক মশাই তো আপনি, ঘুমোচ্ছি কিনা জানবার জন্যে আমাকে ঘুম থেকে জাগালেন? শিবু মামা ফ্যাক ফ্যাক করে হাসলেন। আহা, তা নইলে বুঝবো কেমন করে যে সত্যি সত্যি ঘুমোচ্ছে না চালাকি করে মটকা মেরে পড়ে আছে? এই 5 রাতে দিল্লি মেলে কোন দুঃখে মটকা মেরে পড়ে থাকবো মশাই? চালাকি বা করতে যাব কার সঙ্গে? আপনি তো ভারী ফিরেবাজ লোক। যান যান, কানের কাছে ঘ্যান ঘ্যান করে বিরক্ত করবেন না, ঘুমোতে দিন। চটছেন কেন দাদা? মুখ ভরা হাসি টেনে শিবু মামা লোকটির বিছানার পাশে বসে পড়লেন একেবারে গা ঘেঁষেই। সত্যি তো আর ঘুমোচ্ছিলেন না, দিব্যি নিরিবিলিতে শুয়ে শুয়ে হাঁসের ডিম খাচ্ছিলেন। কি যাতা বকছেন মশাই? মাথা খারাপ নাকি আপনার? শান্তিপুরের গোসাই বংশের ছেলে আমি,
হাঁসের ডিম খাওয়া কি বলছেন? হাঁস দেখলে গঙ্গা স্নান করে ফেলি। সেই জন্যই তো দিল্লি মেলে চাদর মুড়ি দিয়ে চুপি চুপি খাচ্ছিলেন। লোকটা এবার তেড়ে উঠল। মিথ্যে বদনাম দেবেন না মশাই, জানেন এর জন্য আপনার নামে মানহানির মামলা করতে পারি আমি। না, পারেন না। শিবু মামা আবার ফ্যাক ফ্যাক করে হাসলেন। হাতে নাতে ধরা পড়ে গেছেন বলেই খপ করে লোকটার চাদরের তলায় হাত দিয়ে একটা ডিম বের করে আনলেন। এটা কি? ডিম? হ্যাঁ, ডিম। অসম্ভব, হতেই পারে না। হতেই পারে না? তাহলে বালিশে ডিম পারলো বলতে চান? হাঁসে ডিম পারে মশাই, মুরগিতেও পারে, ঘোড়াও পারে কখনো, কিন্তু বালিশে ডিম পারে এ তো কখনো শোনা যায়নি, তাও আবার সেদ্ধ ডিম। তাহলে আপনি চালাকি করে আমার বালিশের নিচে ডিম রেখেছে। আমি আমি কেন রাখতে যাব? কি দায় আমার? পরের বিছানায় সেদ্ধ ডিম রাখার চেয়ে নিজের পেটে রাখাই আমি ঢের বেশি বুদ্ধিমানের কাজ মনে করি। চক্রান্ত, ভীষণ ভয়ঙ্কর চক্রান্ত। লোকটা প্রায় কেঁদে ফেললো। আমার সর্বনাশ করার ফন্দি। জানেন আমি ডিম খেয়েছি শুনলে বাবা দারোয়ান দিয়ে আমাকে বের করে দেবেন। 3 লাখ টাকার সম্পত্তি একেবারে বরবাদ। আহা, চুপ চুপ। চুপ চুপ? চুপ চুপ করে কি চুকিয়ে দিলেন আপনি? এদিকে যে আমার বুক ধুক ধুক করছে মশাই। এসব আপনার ষড়যন্ত্র, হীন কুটিল ষড়যন্ত্র। নিশ্চয়ই কোনো গুন্ডা দলের লোক আপনি, নির্ঘাত। লোকটার গলা কাঁপতে লাগলো, চিরবির করে উঠে দাঁড়ালো সে। আমি এখনই চেন টানবো। চেন টানবার আগেই তাকে টেনে বসিয়ে দিলেন শিবু মামা। আহা, এত খেপছেন কেন? আমার সামনে ডিমটা খেতে যদি আপনার চক্ষু লজ্জা হয়, তাহলে আমি খেয়ে নিচ্ছি না হয়। ভালোই ডিমটা, পচা নয়। রাখুন আপনার ভালো ডিম, ছাড়ুন আমাকে, আমি চেন টানবো। অত ঘাবড়াচ্ছেন কেন? কেন ভয় পাচ্ছেন এমন করে? আমার মতো নিরীহ একটা ভালো লোককে দেখে গুন্ডা বলে ঘুম হচ্ছে আপনার? দুটোর জায়গায় 4টে চোখ নিয়েছেন, তবুও মানুষ চিনতে পারেন না। এই বলে ধা করে শিবুমা ছোকরার নাকের উপর থেকে চশমাটা তুলে নিলেন। আহা, করছেন কি? চশমা দিন মশাই। কি হবে চশমা দিয়ে? যে চশমা পরে ভদ্রলোককে গুন্ডা বলে মনে হয়, সে চশমা থাকলেই কি আর গেলেই কি? বলেই শিবুমা জানলা দিয়ে হাত গলিয়ে দিলেন। বার করে আনলেন খালি হাত। ছোকরা আত্মনাদ করে উঠল। করলেন কি? ফেলে দিলেন চশমাটা? দিলাম বই কি, চুকিয়ে দিলাম আপদ। সোনার ফ্রেমের চশমা মশাই, বাইফোকাল লেন্স, কমসে কম 200 টাকা দাম, জানলা দিয়ে ফেলে দিলেন? আপনি তো বদ্ধ পাগল। এইবার আমায় কামড়ে দেবেন দেখছি। আর পাগলে কামড়ালে জলাতঙ্ক। আমি চেন টানবো, নির্ঘাত চেন টানবো। বলে এক লাফে চেন ধরে ঝুলে পড়তে গেল, কিন্তু তার আগেই তাকে ধরে ঝুলে পড়লেন শিবু মামা। একেবারে চিৎ করে ফেললেন মেঝের উপর। ছোকরা গ্যাঙাতে গ্যাঙাতে বলল, হেল্প হেল্প, মার্ডার মার্ডার। কিসের মার্ডার? কে কাকে মার্ডার করে? শিবু মামা ছোকরার ঘাড় ধরে বার্থের উপর তুলে নিলেন। আমি থাকতে কে মার্ডার করবে আপনাকে? আমার 200 টাকা দামের চশমা। চশমা চশমা করে খেপে গেলেন যে, ওই তো আপনার বুক পকেটে চশমা রয়েছে। বলেই ঝাঁ করে তার পকেট থেকে চশমা বের করে আনলেন শিবু মামা। কি মশাই, নিজের পকেটে চশমা রেখে চেন টানতে যাচ্ছিলেন? এখনই 50 টাকা ফাইন দিতে হতো, খেয়াল আছে? আপনি ফেল কি জানেন মশাই? ভেলকি? ভেলকি টেলকির কোনো ধার ধারি না আমি। এক রাশ ডিম খেয়ে
আপনার পেট গরম হয়ে গেছে, তাই ওসব খেয়াল দেখছেন। খবরদার বলছি, ডিম ডিম করবেন না। জানেন বাবার কানে গেলে কি অবস্থা হবে আমার? সে কান ধরে রাস্তায় নামিয়ে দেবেন আমাকে। ভয় নেই মশাই, আমি কাউকে বলতে যাচ্ছি না, বলেই বা আমার কি লাভ? আপনাকে ত্যায্যপুত্র করে আপনার বাবা তো আর আমাকে সম্পত্তি তুলে দেবেন না। সে ভরসা থাকলে না হয় দেখা যেত চেষ্টা করে। আমি বলছিলাম ভবিষ্যতে অমন করে আর রাত জেগে ডিম খাবেন না, মাথা গোলমাল হয়ে যায় ওসব খেলে। শিবু মামা উঠে পড়লেন, নিজের সিটে ফিরে এলেন। শিবু মামা একটা সিগারেট ধরিয়ে নিশ্চিন্তে টানতে লাগলেন। ছোকরা কিছুক্ষণ হা করে তার দিকে তাকিয়ে বসে রইল। অনেকগুলো কথা তার গলার ভিতর গজগজ করে উঠছিল, কিন্তু বলবার মতো সাহসই খুঁজে পেল না সে। তারপর সত্যি মাথা গরম হয়ে গেছে মনে করে নিজের ব্রহ্মতালুতে টক টক করে টোকা দিলেন গোটা তিনি। দুবার পেটে থাবড়া দিয়ে বুঝতে চাইল সত্যি সত্যি পেট গরম হয়েছে কিনা। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। 5 মিনিটের মধ্যে নাক ডাকতে শুরু করলো তার। শিবু মামা চুপচাপ বসে সিগারেট টানতে লাগলেন। ঝটাং ঝট ঝটাং ঝট দিল্লি মেল অন্ধকারের মধ্যে দিয়ে সমানে ছুটছে। রাত প্রায় 2টো। গভীর ঘুমের মধ্যে তলিয়ে আছে ছোকরা। কোন কোন বাঁচাও! বিকট বিকৃত গলার চিৎকার উঠল একটা। সেই চিৎকারে ধর্মর করে লাফিয়ে উঠতে গেল ছোকরা। তারপর চাদরে পা জড়িয়ে হুড়মুড় করে পড়ে গেল মেঝের উপর। কিন্তু উঠে দাঁড়াতেই যে দৃশ্য তার চোখে পড়ল, তাতে চোখ ঠিকরে বেরিয়ে এলো তার। এক মুহূর্তে সারা শরীর হিম হয়ে গেল। গলা দিয়ে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর আর্তনাদ। নিজের পার্থে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছেন শিবু মামা। একটা ধারালো চকচকে ছোড়া তার গলায় বসানো। এক রাশ রক্ত জমেছে তার বুকের ওপর। চোখ দুটো বিস্ফারিত। ট্রেনের তালে তালে শুধু তার ভুঁড়িটাই দোল খাচ্ছে। আর একটা আর্তনাদ তুলেই সে পিছন দিয়ে ফিরে চেনের দিকে লাফ মারল। এবার আর তাকে বাধা দিলে না কেউ। চেন ধরে শটান ঝুলে পড়ল সে। ঘটাং ঘট, ঘ্যাস ঘ্যাস ঘ্যাস। দিল্লি মেল থেমে গেল। বাইরে কোলাহল উঠল। ট্রেন থেকে নেমে পড়ল লোকজন। খানিক পরেই ঘটাং করে খুলে গেল কামরার দরজা। লণ্ঠন হাতে ঢুকলেন গার্ড, তার পিছনে আরো 5-7 জন। ছোকরা তখনও চেন ধরেই ঝুলছে চোখ বুঝেই। ব্যাপার কি? অমন করে ঝুলছেন কেন চেন ধরে? খ্যার খেরে গলাতে জানতে চাইলেন গার্ড। খুন হয়েছে। কোন কোন কোথায় কোন? হক চকিয়ে গার্ড উঠে এলেন ভিতরে। কি খুন হলো? লাশ কই? পাশের বাড়তে। পাশের বাড়তে? পাশের বাড়তে তো কেউ নেই মশাই। একটা বিছানা আছে বটে, কিন্তু লাশ ফাঁস তো দেখছি না। আছে আছে, ভালো করে দেখুন। ভালো করে দেখবো? লাশ কি ছাড়বো গা মশাই, যে বিছানার ভিতরে ফস করে লুকিয়ে যাবে? গার্ড বার্থে নিচে উবু হয়ে বসে উকি ঝুঁকি মারলেন। কিচ্ছু না, কোথাও কিছু নেই। লাশ গেল কোথায়? গার্ড বিরক্ত হয়ে ছোকরার জামা ধরে টান মারলেন। নেমে পড়ুন মশাই, খামোকা ছিঁড়ছেন কেন কোম্পানির চেন? টয়লেটের দরজা খুলে শিবু মামা বেরিয়ে এলেন। ব্যাপার কি? এত চেঁচামেচি কিসের? আবার গাড়িতে গার্ড সাহেব যে, কি হলো? শিবু মামার গলা শুনে ছোকরা চেন ছেড়ে দিয়ে ধপ করে পড়ে গেল মাটিতে। আপনি আপনি হ্যাঁ, আমি বই কি? অত ঘাবড়ে গেলেন কেন? চেন ধরেই বা ঝুলছেন কি জন্য? আপনি আপনি খুন হননি? ছোকরার গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বেরোলো। আমি খুন হব কেন? কোন দুঃখে? খুন হওয়ার কি দায় আমার? এখনো খেয়াল দেখছেন বুঝি? বললাম রাত্রিরে অত ডিম খাবেন না, পেট গরম হবে। থামুন,
খেরখেরে গলায় বাধা দিলেন গার্ড। এগিয়ে গেলেন ছোকরার দিকে। ইনি খুন হয়েছিলেন বলছেন আপনি? মুখ দিয়ে আর কথা বেরোলো না ছোকরার, শুধু ঘাড় নাড়লো বোকার মতো। কতটা সিদ্ধি খেয়েছিলেন? সিদ্ধি খাই না আমি। শিবু মামা মাথা নাড়লেন। ঠিক, সিদ্ধি উনি খান না, কয়েকটা ডিম খেয়েছিলেন খালি, তাইতেই পেট গরম হয়ে এই কাণ্ড। খবরদার, ডিম ডিম করবেন না। হ্যাঁ, চুপ করুন এবার। আপনার নাম? ঘনশ্যাম গোসাই। যাবেন কোথায়? এটাও একটা নোট বই বের করে টুকে নিলেন গার্ড। নাম্বার আগে 50 টাকা দিয়ে যাবেন কোম্পানিকে। সদল বলে গার্ড বিদায় নিলেন, আবার গাড়ি ছাড়ল। ঘনশ্যাম ঝিম মেরে বসেছিল। খানিক পরেই মাথা তুলে বললে, বুঝেছি। শিবু মামা মিট মিট করে হাসছিলেন। কি বুঝেছেন? আপনি ম্যাজিশিয়ান। হা 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 হা, এতক্ষণে বুঝেছেন দেখছি। বড্ড দেরিতে বোঝেন আপনি। মিথ্যে ঘুমিয়ে সময় নষ্ট করতেন, তার চাইতে দিব্যি সারা রাত ম্যাজিক দেখলেন। ভালো লাগলো না? চমৎকার, কিন্তু আপনার ম্যাজিকের টিকিটের হার বড় বেশি, 50 টাকা। আপনার ম্যাজিক খুব এনজয় করলাম মশাই, শুধু মনে প্রাণে নয়, দেহেও বটে। দুবার যা আচার খেয়েছি মেঝের উপর, 7 দিনে পায়ের ব্যথা সারলে হয়। ঘনশ্যাম একবার ঘড়ির দিকে তাকালো। কিছু যদি মনে না করেন, আমিও একটু আধটু ম্যাজিক জানি। আপনিও ম্যাজিক জানেন? হ্যাঁ, অল্প স্বল্প। ঘড়ির দিকে তাকিয়ে ঘনশ্যাম মনে মনে কি একটা হিসেব করলো। তবে আপনার মতো অত ভালো নয়। 10 মিনিটের মধ্যে ট্রেনের এই কামরাটাকে আমি ফুল বাগান বানিয়ে দিতে পারি। ফুল বাগান? হ্যাঁ, ফুল, রাশি রাশি ফুল, গাছ ভরা ফুল। বলেন কি মশাই? অনেক ম্যাজিক দেখেছি, করেছিও অনেক, কিন্তু 10 মিনিটের রেলের কামরাকে ফুল বাগান বানিয়ে দেওয়া যায় এমন তো কখনো শুনিনি। এটা আফ্রিকান ম্যাজিক, সারা ভারতবর্ষে একমাত্র আমি জানি। বটে, তবে তো দেখতে হচ্ছে, শিখেও নিতে পারি। আজকাল ম্যাজিক দেখে কেউ পয়সা দেয় না মশাই, তাই বিনা পয়সায় দেখাতে হয় সব জায়গায়। এরকম একটা ম্যাজিক করতে পারলে তো লাল হয়ে যাব, অন্ন মারা যাবে পিসি সরকারের। ওই দেখান ম্যাজিক। ঘনশ্যাম এগিয়ে এলো শিবু মামার দিকে। রেডি? রেডি। শিবু মামার চোখের সামনে হাওয়ায় হাত বুলোতে লাগলো ঘনশ্যাম। চোখ বুঝুন, একদম বুঝে থাকুন। ঠিক 10 মিনিট পরে যেই বলবো চোখ খুলবেন, দেখবেন চারিদিকে ফুল, রাশি রাশি ফুল। বাইরে গাড়ির বেগ একটু একটু করে কমে আসছে। একটা স্টেশন এলো বোধহয়। শিবু মামা চোখ বুঝলেন। ভালো করে চোখ বুঝুন, 10 মিনিট আগে খুলবেন না। চারিদিকে তারপর দেখবেন ফুল, শুধু ফুল, অজস্র ফুল। গাড়িটা স্টেশনে ইন করলো। ঠিক 10 মিনিট পরে চোখ খুললেন শিবু মামা। ট্রেন ততক্ষণে আবার চলতে শুরু করেছে। ফুল দেখলেন শিবু মামা, অজস্র অপর্যাপ্ত ফুল। কামরায় ঘনশ্যাম নেই, তার অ্যাটাচি নেই, সেই সঙ্গে নেই শিবু মামার সুটকেসটা। নগদে আর জিনিসপত্রে তাতে 700-800 টাকা ছিল কমসে কম। মোক্ষম ম্যাজিক দেখিয়েছে ঘনশ্যাম, একেবারে ভ্যানিশিং ম্যাজিক। আর শিবু মামা গাড়ি ভর্তি অজস্র ফুল দেখতে লাগলেন, সর্ষে ফুল। বুঝলি বেলা, চামচিকে ভীষণ ডেঞ্জারাস। একটা ফুটো শালপাতায় করে পটল ডাঙা টেনিদা ঘুগনি খাচ্ছে। শালপাতার তলা দিয়ে হাতে খানিক ঘুগনির রস পড়েছিল, ছট করে সেটা চেটে নিয়ে
পাতাটা তালগোল পাকিয়ে ছুড়ে দিল ক্যাবলার নাকের উপর। তারপর আবার বললেন, ভীষণ ডেঞ্জারাস চামচিকে। কি কইরে বুঝলা? কও দেখি। বিশুদ্ধ ঢাকাই ভাষায় জানতে চাইল হাবুল সেন। আচ্ছা বল, চামচিকের ইংরেজি কি? আমি, ক্যাবলা আর হাবুল সেন মুখ চাওয়াচাই করলাম। বল না। শেষকালে ভেবে চিনতে ক্যাবলা বললে, স্মল ব্যাট মানে? ছোট বাদুর। তোর মুন্ডু। তবে ব্যাটলেট তাও নয়। তাহলে ব্যাটস সান মানে বাদুরের ছেলে হলো না? আচ্ছা, ব্রিক ব্যাট কাকে বলে? তা মূল্য, ব্রিক ব্যাট হলো থান ইট। এবার তাই একটা তোর মাথায় ভাঙবো। হইছে কি হলো? স্কিন মোল। স্কিন মোল? টেনিদা খাড়ার মতো নাকটাকে মনুমেন্টের মতো উঁচু করে ধরলো। সে আবার কি? স্কিন মানে হইল সাম, অর্থাৎ কিনা চামড়া। আর আমাগো দেশে সুসারে কয় চিকা। মোল, দুইটা মিলাইয়া স্কিন মোল। দেখ হাবুল, ইয়ার কি একটা মাত্রা আছে বুঝলি? স্কিন মোল, গবেষণার দূরটা দেখ একবার। চামচিকের ইংরেজি কি তা নিয়ে আমাদের জ্বালাচ্ছ কেন? ডিকশনারি দেখো গে। ডিকশনারিতেও নেই। তাহলে তাহলে এইটাই প্রমাণ হলো চামচিকে কি ভীষণ জিনিস, অর্থাৎ এমন ভয়ানক যে চামচিকে সাহেবরাও ভয় পায়। মনে কর না, যারা আফ্রিকার জঙ্গলে গিয়ে সিংহ আর গেরিলা মারে, যারা যুদ্ধে গিয়ে দমাদম বোমা আর কামান ছুড়ে, তারা শুদ্ধ চামচিকের নাম করতে ভয় পায়। আমি নিজের চোখেই সেই ভীষণ ব্যাপারটা দেখেছি। কি ভীষণ ব্যাপার? গল্পের গন্ধে আমরা তিনজনে টেনিদাকে চেপে ধরলাম। বলো এখনই। কাবলা, তাহলে চটপট যা, বলির মোড় থেকে আরো 2 আনার পাঠার ঘুগনি নিয়ে আয়। রসদ না হলে গল্প জমবে না। বেজার মুখে ক্যাবলা ঘুগনি আনতে গেল। 2 আনার ঘুগনি একাই সবটা চেটে পুটে খেয়ে, মানে আমাদের এক ফোঁটাও ভাগ না দিয়ে টেনিদা শুরু করলে, তবে শোন, সেবার পাটনায় গেছি ছোট মামার ওখানে বেড়াতে। ছোট মামা রেলে চাকরি করে। আসার সময় আমাকে বিনা টিকিটেই তুলে দিলে দিল্লি এক্সপ্রেসে। বললে গাড়িতে চ্যাটার্জি যাচ্ছে ইনচার্জ, আমার বন্ধু। কোনো ভাবনা নেই, সেই তোকে হাওড়া স্টেশনের গেট পর্যন্ত পার করে দেবে। নিশ্চিন্ত মনে আমি একটা ফাঁকা 2nd ক্লাস কামরায় চড়ে লম্বা হয়ে পড়লাম। শীতের রাত, তার উপর পশ্চিমের ঠান্ডা, হাড়ে পর্যন্ত কাঁপুনি ধরায়। কিন্তু কে জানতো সেদিন হঠাৎ মাঝপথেই চ্যাটার্জির ডিউটি বদলে যাবে, আর তার জায়গায় আসবে কি নাম ওর? মিস্টার রাইনোসেরাস। রাইনোসোরাস মানে গন্ডা। রাম, বেশি বিদ্যে বলস নি, যেন ডিকশনারি একেবারে। সাহেবের বাপ মা যদি ছেলের নাম গন্ডার রাখে, তাতে তোর কি রে? তোর নাম যে কিশলয় কুমার নামে ক্যাবলা হয়েছে, তাতে করে কি ক্ষতি হয়েছে শুনি? সারান দাও, সারান দাও, পোলা পান। পোলা পান? আবার যদি বকবক করে তো জল পান করে ছাড়বো। যাক শোন, আমি তো বেশ করে গাড়ির দরজায় জানলা হেঁটে শুয়ে পড়েছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। একে 2খানা কম্বলে শীত কাটছে না, তার উপরে আবার খাওয়াটাও হয়ে গেছে বড্ড বেশি। মামার বাড়ির কালিয়ার পাঠাটা যেন জ্যান্ত হয়ে উঠে গাড়ির তালে তালে পেটের ভিতরে শিং দিয়ে ঢু মারছে। লোভে পড়ে অতটা না খেয়ে ফেললেই চলতো। পেট গরম হয়ে গেলে লোকে নানা রকম দুঃস্বপ্ন দেখে, জানিস তো।
আমিও স্বপ্ন দেখতে লাগলাম আমার পেটের ভেতরে সেই যে বাতাপি না ইলবল কে একটা ছিল, সেইটে পাঠা হয়ে ঢুকেছে। একটা রাক্ষস হিন্দি করে বলছে, এ ইলবল अभी इसको पेट फटा के निकालो। বাপ রে বলে আমি চেঁচিয়ে উঠলাম। চোখ চেয়ে দেখি গাড়ির ভিতরে বাতাপি ইলবল কেউ নেই, শুধু ফরফর করে একটা চামচিকে উঠছে, একেবারে ভোঁ করে আমার মুখের সামনে দিয়ে উড়ে গেল। নাকটাই খিমচে ধরে আর কি। এ তো আচ্ছা উৎপাত, কোন দিক দিয়ে এলো কে জানে। চারিদিকে তো দরজা জানলা সবই বন্ধ, তবে চামচিকের পক্ষে সবই সম্ভব, মানে অসাধ্য কিছু নেই। একবার ভাবলাম উঠে ওটাকে তাড়াই, কিন্তু যা শীত, কম্বল ছেড়ে নড়ে কার সাধ্যি। তাছাড়া উঠতে গেলে পেট ফুড়ে শিং টিং শুদ্ধ পাটাটাই বেরিয়ে আসবে হয়তোবা। তারপর আবার যখন সাঁ করে নাকের কাছে এলো, তখন বসে পড়ে আর কি। আমার খাড়া নাকটা দেখে মনুমেন্টের ডগাই ভাবলো বোধহয়। আমি বিচ্ছিরি মুখ করে বললাম, ফুস, মানে চামচিকিটিকে ভয় দেখালাম। তাইতেই আটকে গেল কিনা কে জানে, সাঁ করে গিয়ে ঝুলে রইল একটা কোট হ্যাঙ্গারের সঙ্গে। ঠিক মনে হলো ছোট একটা কালো পুটলি ঝুলছে। ঠিক অমনি সময় ঘটাঘট শব্দে কামরার দরজা নড়ে উঠল। এত রাত্রে কে আবার জ্বালাতে এলো? নিশ্চয়ই কোনো প্যাসেঞ্জার। প্রথমটা ভাবলাম পড়ে থাকি ঘাপটি মেরে, যতক্ষণ খুশি খটখটিয়ে কেটে পড়ুক লোকটা। আমি কম্বলের ভিতরে মুখ ঢোকালাম, কিন্তু কি একটা যাচ্ছে তাই স্টেশনে যে গাড়িটা থেমেছে কে জানে। সেই যে দাঁড়িয়ে আছে একদম নরণচরণ, যেন নেমন্তন্ন খেতে বসেছে। ওদিকে দরজায় খটখটানি সমালে চলতে লাগলো, ভেঙে ফেলে আর কি। এমন ব্যাককেলে লোক তো কখনো দেখিনি। ট্রেনে কি আর কামরা নেই যে এখানে এসে মাথা খুঁড়ে মরছে? ভারী রাগ হলো। দরজা না খুলে উপায় নেই, রিজার্ভ গাড়ি তো নয়। আর খুব কড়া গলায় হিন্দিতে একটা গালাগাল দেব মনে করে উঠে বললাম। খেবলা হঠাৎ বাধা দিয়ে বললে, তুমি মোটেই হিন্দি জানো না টেনিদা। মানে তুমি যা বলো তা একেবারে হিন্দি হয় না। আমি ছেলেবেলা থেকে পশ্চিমে ছিলাম। চুপ কর বলছি কাবলা। টেনিদা হুঙ্কার ছাড়লো। ফের যদি ভুল ধরতে এসেছিস তো এক চাটিতে তোকে চাপটি বানিয়ে ফেলবো। আমার হিন্দি শুনে বাড়ির ঠাকুর পর্যন্ত ছ্যাপড়ায় পালিয়ে গেল। তা জানিস সাইরিয়ে দাও, স্যাংরার কথা কি ধরতে আছে? চ্যাংরা চিংড়ি মাছের মতো ভেজে খেয়ে ফেলবো। ওটা অখাদ্য জীব, খেলে পেট কামড়াবে, হজম করতে পারবে না। তার চেয়ে গল্পটা বলে যাও। শোন। উঠে দরজা খুলে যেই বলতে গেছি, এই আপ कैसा आदमी है, সঙ্গে সঙ্গে কাঁক কাঁক করে আওয়াজ। কাক কাক মানে সাহেব, মানে টিকিট চেকার, সেই ডাইনোসরাস। আবার কে? একদম খাঁটি সাহেব, পা থেকে মাথা স্তক। সেই যে একরকম সাহেব আছে না, গায়ের রং মোষের মতো কালো, ঘামলে গা দিয়ে কালি বেরোয়। তাদের দেখলে সাহেবের উপরে ঘেন্না ধরে যায়। মোটেই সেরকমটি নয়। চুনকাম করা ফর্সা রং, হাড়ির মতো মুখ, মোটা নাকের ছেঁড়ায় বড় বড় লালচে লোম। হাসলে মুখ ভর্তি মূলো দেখা যায়, আর গলার আওয়াজ শুনলে মনে হয় ষাঁড় ডাকছে। একেবারে সেই জিনিসটি। ঢুকেই চোস্ত ইংরেজিতে আমাকে বললে, এই সন্ধ্যাবেলাটিতে এমন করে ঘুমোচ্ছ কেন? এইটাই সবচেয়ে বিচ্ছিরি হবে। কিরকম চস্তি ইংরেজি টেনিদা? সেসব শুনে কি করবি? শুনেও কিছু বুঝতে পারবি না। সাহেবের ইংরেজি কিনা সে যাক, সাহেবের কথা শুনে আমার তো চোখ কপালে উঠল। রাত 12টাকে বলছে সন্ধ্যেবেলা, তাহলে ওদের রাত্রির হয় কখন? সকালে নাকি?
তারপরে সাহেব বললে, তোমার টিকিট কই? আমার তো তৈরি জবাবই ছিল। বললাম, আমি পার্টনার বারুজ্জে মশাইয়ের ভাগ্নে, আমার কথা টু ইনচার্জ চাটুর্যকে বলা আছে। তাই শুনে সাহেবটা এমনি রাত খিচালো যে মনে হলো মুলুর দোকান খুলে বসেছে। নাকের লোমের ভিতর যেন ঝড় উঠলো, আর বেরিয়ে এলো খানিকটা গড়গড়ে আওয়াজ। যা বললে শুনে তো আমার চোখ চড়ক গাছ। তোমার বারুজ্জে মামাকে আমি থোড়াই পরোয়া করি? এসব ডাবলুটিরা ওরকম ঢের মামা পাতায়। তাছাড়া চাটুর্যের ডিউটি বদল হয়ে গেছে, আমি এই ট্রেনের ক্রু ইনচার্জ। অতএব চালাকি রেখে পাটনা টু হাওড়া সেকেন্ড ক্লাস ফেয়ার আর বাড়তি জরিমানা বের করো। পকেটে তো সব শুদ্ধ 5টা টাকা আছে। সেকেন্ড ক্লাস দূরে থাক, থার্ড ক্লাসের ভাড়াও হয় না। সর্ষে ফুল এর আগে দেখিনি, এবার দেখতে পেলাম। আর আমার গা দিয়ে সেই শীতেও দরদর করে সর্ষের তেল পড়তে লাগলো। আমি বলতে গেলাম, দেখো সাহেব। সাহেব বলো না, আমার নাম মিস্টার রাইনোসেরাস। আমার গন্ডারের মতো গো, ভাড়া যদি না দাও হাওড়ায় নেমে তোমায় পুলিশে দেবো। ততক্ষণ আমি গাড়িতে চাবি বন্ধ করে রেখে যাচ্ছি। কি বলবো জানিস বেলা, আমি পটল ডাঙার টেনিরাম অমল ঢের সাহেব দেখেছি। ইচ্ছে করলেই সাহেবকে ধরে চলতি গাড়ির জানল দিয়ে ফেলে দিতে পারতাম, কিন্তু আমরা বসতুম, জীব হিংসা করতে নেই। তাই অনেক কষ্টে রাগটা সামলে নিলাম। জীব হিংসা করো না, তবে পাঠা খাও কে? আরে পাঠার কথা আলাদা, ওরা হলো অবলা জীব, বামুনের পেটে গেলে স্বর্গে যায়। পাঠা খাওয়া মানেই জীবে দয়া করা। সে যাক, কিন্তু সাহেবকে নিয়ে এখন আমি কি করি? এ তো আচ্ছা প্যাচ করে বসেছে, শেষকালে সত্যি জেলে যেতে না হয়। কিন্তু ভগবান ভরসা। পকেট থেকে একটা ছোট্ট খাতা বের করে সাহেব কি লিখতে যাচ্ছিল পেন্সিল দিয়ে, হঠাৎ সেই শব্দ ফর ফর ফরাত। চামচিকেটা আবার উঠতে শুরু করেছে। আমার মতোই তো বিনা টিকিটের যাত্রী, চেকার দেখে ভয় পেয়েছে নিশ্চয়। আর সঙ্গে সঙ্গে সাহেব ভয়ানক চমকে উঠলো। বললে, ওটা কি পাখি? জবাব দিতে যাচ্ছিলাম চামচিকে, কিন্তু তার আগে সাহেব হাই মাই করে চেঁচিয়ে উঠল। নাকের দিকে চামচিকের এত নজর কেন কে জানে, ঠিক সাহেবের নাকি একটা ঝাপটা মেরে চলে গেল। ওটা কি পাখি? কি বদকর দেখতে। সাহেব কুকড়ে এতটুকু হয়ে গেল, চুনকাম করা মুখটা তার ভয়ে পানসে হয়ে গেল। আমি বুঝলাম এই মকা। বললাম, তুমি কি ও পাখি কখনো দেখোনি? নো, নেভার। আমি মাত্র 2 মাস আগে আফ্রিকা থেকে ইন্ডিয়া এসেছি। সিংহ দেখেছি, গন্ডার দেখেছি। কিন্তু সাহেব শেষ করতে পারলো না। চামচিকিটা আরেকবার পাক খেয়ে গেল। একটু হলেই প্রায় খিমচে ধরেছিল সাহেবের মুখ। বোধহয় ভেবেছিল ওটা চাল কুমড়ো। মিস্টার, ও কি কামড়ায়? মুখম ভীষণ বিষাক্ত, এক কামড়েই লোক মারা যায় 1 মিনিটের মধ্যে। হোয়াট? এই বলে সাহেব লাফিয়ে উঠল, তারপর আমার কম্বল ধরে টানাটানি করতে লাগলো। মিস্টার, প্লিজ, ফর গড সেক, আমাকে একটা কম্বল দাও। তারপর আমি ওর কাপড়ে মারা যাই আর কি। ওসব চলবে না। আমি শক্ত করে কম্বল চেপে রইলাম। হ্যাঁ, তাহলে? বলি একটা অদ্ভুত কাজ করে বসলো সাহেব। বো করে একেবারে চেন ধরে ঝুলে পড়লো প্রাণপণে। তারপর জানলা খুলে দিয়ে গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো, হেল্প, হেল্প। আর খোলা জানালা পেয়ে সাহেবের কাঁধের উপর দিয়ে বাইরের অন্ধকারে চামচিকে ভ্যানিশ। সাহেব খানিকক্ষণ হতভম্ব হয়ে রইল। একটু দম নিয়ে মস্ত একটা নিঃশ্বাস ফেলে বললে, যাক, স্যাড সিকেটা বাইরে চলে গেছে, এখন আর ভয় নেই। কি বলো? আমি বললাম, না তা নেই, তবে 50 টাকা জরিমানা দেওয়ার জন্য তৈরি থাকো। সাহেবের মুখ হা হয়ে গেল। কেন? বিনা কারণে চেন টেনেছো, গাড়ি থামলো বলে। আর শোনো সাহেব, চামচিকে খুব লক্ষ্মী পাখি, কাউকে কামড়ায় না, কাউকে কিচ্ছু বলে না। তুমি রেলের কর্মচারী হয়ে চামচিকে দেখে চেন টেনেছো,
এজন্যে তোমার শুধু ফাইন নয়, চাকরিও যেতে পারে। ওদিকে গাড়ি আস্তে আস্তে থেমে গেছে। তখন মিস্টার রাইনোসেরাস কেমন মিটমিট করে তাকাচ্ছে আমার দিকে। ভয়ে এখন প্রায় মিস্টার হেয়ার মানে খরগোশ হয়ে গেছে। তারপরেই আমার ডান হাত চেপে ধরলো দু হাতে। শোনো মিস্টার, আজ থেকে তুমি আমার ব্লুজুম ফ্রেন্ড, মানে প্রাণের বন্ধু। তোমাকে আমি ফার্স্ট ক্লাস সেলুনে নিয়ে যাচ্ছি, দেখবে তোফা ঘুম দেবে। হাওড়ায় নিয়ে গিয়ে কেলনামের ওখানে তোমাকে পেট ভরে খাইয়ে দেবো। শুধু গার্ড এলে বলতে হবে গাড়িতে একটা গুন্ডা পিস্তল নিয়ে ঢুকেছিল, তাই আমরা চেন টেনেছি। রাজি? রাজি না হয়ে আর কি করি, এত করে অনুরোধ করছে যখন। যা কাবলা, আর 4 পয়সার পাঠার ঘুগনি নিয়ে আয়। বাড়ির সামনে রকে বসে একটু করে ডাল মুট খাচ্ছে, আর একটা কাক আমাকে লক্ষ্য করছে। শুধু লক্ষ্যই করছে না, দিব্যি নাচের ভঙ্গিতে এগিয়ে আসছে, আমার মুখের দিকে তাকাচ্ছে। হঠাৎ কি ভেবে একটু উড়ে যাচ্ছে, আবার নাচতে নাচতে চলে আসছে। কুকু বলে মিহি সুরে একবার ডাকলো একটুখানি। ঠোঙাটা শেষ করে আমি ওর দিকে ছুড়ে দিলুম, বললুম, যা ছুচু পালা। আর ঠিক তখনই আমাদের পটলডাঙ্গার টেনিদা এসে হাজির। কাকটা ঠোঙা মুখে নিয়ে উধাও হয়েছে। টেনিদা ধপাত করে আমার পাশে এসে পড়ল, মোটা গলায় জিজ্ঞাসা করলে, তুই কাকটাকে ছুঁচো বললি নাকি? বললুম বই কি। বলিসনি, কখনো বলিসনি। ওদের ওতে খুব অপমান হয়। অপমান হয়তো বইই গেল আমার। আমি বিরক্ত হয়ে বললুম, কাকের মতো এমন নচ্ছাড়, এমন বিশ্ব বকাটে জীব দুনিয়ায় আর নেই। বলতে নেই রে পেলা, বলতে নেই। তুই জানিস নে ওরা কত মহৎ, কত উদার, তোদের কত বায়নাক্কা। এটা খাবো না, ওটা খাবো না, সেটা খেতে বিচ্ছিরি, কিন্তু কাকেদের দিকে তাকিয়ে দেখ, যা দিচ্ছিস তাই খাচ্ছে, যা দিচ্ছিস না তাও খেয়ে নিচ্ছে। মানে কিচ্ছুতে নাটি নেই। একবার চিন্তা করে দেখ পেলা, মন কত দরাজ হলে। থামো, কাকের হয়ে তোমাকে আর ওকালতি করতে হবে না, আমি যাচ্ছি। টেনিদা অমনি তার লম্বা হাতখানা বাড়িয়ে ক্যাক করে ধরে ফেললো আমাকে। যাবি কোথায় হতচ্ছাড়া? হাবুল সেনের বাড়িতে গিয়ে আড্ডা দিবি, নইলে ক্যাবলার ওখানে গিয়ে ক্যারাম খেলবি, এই তো? খবরদার, চুপ করে বসে থাক। আজ আমি তোকে কাক সম্পর্কে মানে সাধু ভাষায় আলোক দান করতে চাই। অগত্যা বসে যেতে হলো। টেনিদার পাল্লায় একবার পড়লে সহজে আর নিস্তার নেই। টেনিদা খুব গম্ভীর হয়ে কিছুক্ষণ নাক টাক চুলকে নিলে, তারপর বললে, আমার মোক্ষদা মাসিকে চিনিস? না। না চিনে ভালোই করেছিস। যাকগে, মোক্ষদা মাসি তো তেলেনি পাড়ায় থাকে। মাসির আর সব ভালো বুঝলি, কিন্তু এনতার তিলের নাড়ু তৈরি করে, আর কেউ গেলে তাকে খেতে দেয়। সে তো বেশ কথা, আমি শুনে অত্যন্ত উৎসাহ বোধ করলাম। তিলের নাড়ু খেতে তো ভালোই। ভালোই? টেনিদা মুখটাকে বেগুন ভাজার মতো করে বললে, মোক্ষদা মাসির নাড়ু একবার খেলে বুঝতে পারতিস কি করে যে বানায়, তা মাসি বলতে পারবে। মার্বেলের চাইতেও শক্ত, কামড় দিলে দাঁত একেবারে ঝনঝন করে ওঠে। সকালবেলা একটা মুখে পুড়ে নিয়ে চুষতে থাক, সন্ধ্যাবেলায় দেখবি ঠিক তেমনিটি বেরিয়ে এসেছে। জানলি, ওই তিলের নাড়ুর ভয়েই আমি তেলেনিপাড়ায় যেতে সাহস পাই না। কিন্তু কি বলে, এই বিজয়া টিজয়া তো আছে, প্রণাম করতে দু একবার যেতেই হয়, আর তখনই তিলের নাড়ু গোটা আষ্টিক দিয়ে বসিয়ে দেবে।
তার ওপর পাহারাওয়ালার মতো ঠায় দাঁড়িয়ে থাকবে। এক আধটা যে এদিক ওদিক পাচার করে দিবি তারও জোটই নেই। আর তোর মনে হবে সারাদিন বসে স্রেফ লোহার গোলা চিবোচ্ছিস। সেবারও আমার ঠিক ওই দৃশ্য হয়েছে। মাসি আমাকে তিল নাড়ু খেতে দিয়েছে, দুটো ট্রেন ফেল হয়ে গেল, আধখানা নাড়ু কেবল খেতে পেরেছি। মাসি সমানে গল্প করছে, ছাগলের 4টে বাচ্চা হয়েছে, ভোদর এসে রোজ পুকুরের মাছ খেয়ে যাচ্ছে, এই সব। এমনি সময় কি কাজে মাসি উঠে গেল, আর উঠোনে হা করে বসে থাকা একটা কাকের দিকে তখনই একটা তিলের নাড়ু আমি ছড়িয়ে দিলুম। কাক সেটাকে মুখে করে সামনের জামরুল গাছটায় উড়ে বসল। মোক্ষদা মাসি ফিরে এসে আবার ভোদরের গল্প আরম্ভ করেছে। আর ঠিক এমনি সময় মেসমশাই ফিরছেন সেই জামরুল গাছের তলা দিয়ে। আর তখন টপাত করে একটি আওয়াজ, আর হাই মাই চিৎকার করে হাত তিনেক লাফিয়ে উঠলেন মেসমশাই। তারপর স্রেফ শিবনেত্র হয়ে জামরুল তলায় বসে গেলেন। আমরা ছুটে গিয়ে দেখি মেসমশাই টাকের ওপরটা ঠিক একটা টমেটোর মতো ফুলে উঠেছে। তখন আঞ্জল আনপাখা সে এক হইচই ব্যাপার। কি হলো বুঝেছিস তো? সেই তিলের নাড়ু। আরে করাত দিয়ে যা কাটা যায় না সেই চিজ ম্যানেজ করবে কাকে? ঠিক যেন তাক করেই মেসমশাইয়ের টাকে ফেলে দিয়েছে। একেবারে মোক্ষম ফেলা যাকে বলে। একটু সামলে নিয়ে মেসমশাই মাসিকে নিয়ে বললেন, সোজা বাংলায় বললেন, তুমি যদি আর কোনো দিন তিলের নাড়ু বানিয়েছো তাহলে তখনই আমি তাড়ি রেখে সন্ন্যাসী হয়ে যাব। বুঝলি বেলা? এইভাবে একটা মহাপ্রাণ কাক মোক্ষদা মাসি সেই মারাত্মক তিলের নাড়ু চিরকালের মতো বন্ধ করে দিলে। তাই তো তোকে বলছিল কাককে কখনো অচেত্তা করতে নেই। ঠেনিদার এই বাজে মার্কা গল্প শুনে আমি বললুম, বোকাস, সব বানিয়ে বলছো। তাতে চটে গেল টেনিদা, আমাকে বিচ্ছিরি ভাবে দাঁত খিচিয়ে বললে, বোগাস, তুই এসব কি বুঝবি রে? তোর মগজে গোবর আছে বললে গোবরেরও প্রেস্টিজ নষ্ট হয়। তেলেনি পাড়ার কাকের গল্প এখনো তো কিছু শুনিসই। জানিস ওই কাকের জন্যই মেসমশাই আর তার খুড়তুতো ভাই যদুবাবুর মধ্যে এখন গলায় গলায় ভাব। আগে বুঝি খুব ঝগড়া ছিল? ঝগড়া মানে রাম ঝগড়া যাকে বলে। সেই কোন কালে দুজনের ভেতরে কি হয়েছিল কে জানে। সেই থেকে কেউ কারোর মুখ পর্যন্ত দেখেন না। যদুবাবু খুব রসগোল্লা খেতে ভালোবাসেন বলে মেসমশাই মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছেন। সকালে বিকেলে স্রেফ 2 বাটি করে নিম পাতা বাটা খান। আর মেসমশাই কোচা দুলিয়ে ফিনফিনে ধুতি পরেন বলে যদুবাবু মানে যদু মেশো মোটা মোটা খাকি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান। ব্যাপার তো খুব সাংঘাতিক। সাংঘাতিক বলে সাংঘাতিক, একেবারে পরিস্থিতি বলতে পারিস। শেষ পর্যন্ত এমন একটা কাণ্ড ঘটে গেল যে দুজনে লাঠালাঠি হওয়ার যোগ হয়েছিল। কি মেসমশাই আর যদু মেশোর 2 বাড়ির সীমানার ঠিক মাঝ বরাবর একটা কয়েদ বেলের গাছ। এদিকে বেল পড়লে হেরা কুড়ায়, ওদিকে পড়লে ওরা। একদিন সেই গাছে কোত্থেকে একটা চাঁদিয়ালি ঘুরিয়ে এসে লটকে গেল। যদু মেশোর ছেলে পল্টন তো তখনই কাঠবেড়ালের মতো গাছে উঠে পড়েছে। আর গাছে কাকের বাসায় নতুন বাচ্চা হয়েছে। তাদের পল্টনকে দেখেই তারা খা খা করে তেড়ে গেল। পল্টন হা হা করে উঠবার আগেই তাকে গোটা 10 রাম ঠক্কর। চালিয়ালি করি মাথায় উঠলো। বাবারে মারে বলতে বলতে পল্টন গাছ থেকে কাটা কুমড়োর মতো টপাস। ভাগ্যিস গাছের নিচে যদু মেশোর একটা খড়ের গাদা ছিল, তাতে পড়ে বেঁচে গেল পল্টন। নইলে হাত পা আর আস্ত থাকতো না।
মনে রাগ থাকলে জানিসই তো, বাতাসের গলায় দড়ি দিয়েও ঝগড়া পাকানো যায়। পল্টন ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে ছুটলো বাড়ির দিকে, আর লাফাতে লাফাতে বেরিয়ে এলেন যদু মেশো। রাগ হলে তার মুখ দিয়ে হিন্দি বেরোবে। চিৎকার করে তিনি বলতে লাগলেন, এই तुम्हारा काक काहे हमारा ছেলে को ठुकराए दिया? মেসমশাই বা ছাড়বেন কেন? তিনিও চেঁচিয়ে বলতে লাগলেন, वो काग हमारा नहीं तुम्हारा है, तुम्ही उसको पुसा है, তুমি পুষা है, तुम পুষা है। শেষে দুজনেই তাল টুকে বললেন, আচ্ছা আচ্ছা দেখ লেঙ্গা। ওরা আর কি দেখবেন, মজা দেখতে লাগলো কাকেরাই। মানে নতুন বাচ্চা হয়েছে, তাদের দুটো ভালো মন্দ খাওয়াতে কোন বাপ মার ইচ্ছে হয় না, তাই বল? তার উপর কাকের ছা রাত্রির দিন হা করেই রয়েছে। তাদের রাক্ষসে পেট ভরানোই কি চারটিখানি কথা? কাজেই পোকামা করে আর মানায় না বাধ্য হয়ে, কি বলে না বলিয়া পরের দ্রব্য গ্রহণ করতে হয় তাদের। ধর সারা সকাল খেটে খুটে মুখ্যদামাসি এক থালা বড়ি দিয়েছেন, কাকেরা এসে 5 মিনিটে তার 3/4 ভ্যানিশ করে দিলেন। ওদিকে আবার যদু মেশোর মেয়ে মানে আমার বুচিদি মাছ কুটে পুকুরে ধুতে যাচ্ছে, ঝপাট ঝপাট কান দুই মাছ তুলে নিয়ে চম্পট। কাজে এই ঝগড়াটা বেশ পাকিয়ে উঠল। কাক নিশ্চিন্তে কাজ গুছিয়ে যাচ্ছে, আর দুই মেশো সমানে একে ওকে শাসাচ্ছেন, দেখলেঙ্গা দেখলেঙ্গা। শেষে আমার রিয়েল মেসমশাই ভাবলেন, একবার সরেজমিনে তদন্ত করা যাক। মানে কয়েদ বেল কাছে যে ডালে কাকের বাসা, সেটা তার দিকে না যদু মেশোর দিকে। গুটি গুটি গিয়ে যেই গাছতলায় দাঁড়িয়েছেন, ব্যাস অমনি খা খা করে আওয়াজ, আর টকাস টকাস। মেসমশার মাথায় টাক আছে আগেই বলেছি। সেখানে কয়েকটা ঠোকর পড়তে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালেন তিনি, আর চিৎকার করে বলতে লাগলেন, কিসকো কাক, এখন আমি বুঝতে পারা হ্যাঁ। ওদিকে যদু মেশো ভেবেছেন কাকের বাসাটা কার দিকে পড়েছে দেখে আসি। যদু মেশো রোগা আর চটপটে, তার তাই হাফ প্যান্ট পরেন। তিনি সোজা গাছে উঠতে লেগে গেলেন। যেই একটুখানি উঠেছেন, অমনি কাকেদের আক্রমণ। মেরে ফেললে মেরে ফেললে বলে যদু মেশো খড়ের গাদায় পড়ে গেলেন, আর চেঁচিয়ে উঠলেন, কিসকো কাক, এখনই প্রমাণ হো গিয়া। মেসমশাই সোজা গিয়ে থানায় হাজির। দারোগাকে বললেন, যদু চাটুর্যের পেট ক্রো আমার ফ্যামিলিকে ঠোকরাচ্ছে, আমার সম্পত্তি নষ্ট করে ফেলছে, আপনি এর বিহিত করুন। পেট ক্রো? কিছু বুঝতে না পেরে দারোগা একটা বিষম খেলেন। আগে হ্যাঁ, পোষা কাক, যদু চাটুর্যের পোষা কাক। দারোগা বললেন, ইম্পসিবল, কাক কখনো পোষ মানে? কাক কারু পোষা হতে পারে? মেসমশাই বললেন, আরে স্যার, আপনি ওই ধরিবাজ যদু চাটুর্যকে জানেন না, ওর অসাধ্য কাজ নেই। দারোগা তখন কান পেতে সব শুনলেন, তারপর মুচকি হেসে বললেন, আচ্ছা আপনি এখন বাড়ি যান, আমি বিকেলে আপনার ওখানে যাব তদন্ত করতে। মেসমশাই বেরিয়ে যেতে না যেতেই যদুমশো গিয়ে দারোগার কাছে হাজির। স্যার, মধু চাটুর্যে কয়েদবেল গাছে কাক পুষেছে আমার সঙ্গে শত্রুতা করবার জন্য। সেই কাকের উপদ্রবে আমি ধনে প্রাণে মারা গেলুম। দারোগা ভুরু কুচকে বললেন, পেট ক্রো? নির্ঘাত। দারোগা যদু মেশোর কথাও সব শুনলেন, তারপর বললেন, ঠিক আছে, আমি বিকেলে যাব আপনার ওখানে তদন্ত করতে। বাড়ি ফিরে দুই মেশোই সমানে ওকে শাসাতে লাগলেন। আজ বিকেলে পুলিশ আয়েগা, তখন বোঝা যাবে কোন কাক পুষা হ্যায়। দারোগা এসে প্রথমেই মেসমশাই অর্থাৎ মধু চাটুর্যের বাড়িতে ঢুকলেন। মেসমশাই তাকে আদর করে বসালেন, খুব করে চা আর অমলেট খাওয়ালেন, কাকের বিশদ বিবরণ দিলেন। তারপর বললেন, ওসব যদু চাটুর্যের শয়তানি। দেখুন না, দুপুরবেলা ছাতে আমার গিন্নি
শুকনো লঙ্কা রোদে দিয়েছিলেন তার অর্ধেক ওর কাক নিয়ে গেছে। দারোগা বললে, চলুন ছাদে যাই। কিন্তু ছাদে যেতেই দেখা গেল তার এক কোণে ছোট্ট একটা রূপোর ঝিনুক চিকচিক করছে। দারোগা সেটা কুড়িয়ে নিয়ে গিয়ে বললেন, এ ঝিনুক কার? আপনার বাড়িতে তো কোলের বাচ্চা ছেলে পুলে নেই। মুখ্যত মাসি ঝাঁ করে বলে ফেললেন, ওটা ঠাকুরপুর ছোট ছেলে লোটনের মুখ পোড়া কাকে নিয়ে এসেছে। শুনেই দারোগা তেলে বেগুনে জ্বলে উঠলেন। বটে, ও বাড়ি থেকে রূপোর ঝিনুক এনে আপনার ছাদে ফেলেছে। তবে তো এ কাক আপনারই। দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। মেসমশাই হাউ মাউ করে উঠলেন, কিন্তু দারোগা কোনো কথা শুনলেন না। তখনই হন হনিয়ে চলে গেলেন যদু মেশুর বাড়িতে। ও বাড়ির মাসি পুলি পিঠে তৈরি করে রেখেছিলেন। আদর করে দারোগাকে খেতে দিলেন। আর সেই ফাঁকে যদু মেশো সবিস্তারে বলে যেতে লাগলেন, মধু চাটুর্যের কাকের জ্বালায় তিনি আর তিষ্ঠতে পারছেন না। তখনই ঠন ঠনাত দারোগার সামনেই যেন আকাশ থেকে একটা চামচে এসে পড়ল। দারোগা বললেন, এ কার চামচে? যদু মেশো বলতে যাচ্ছিলেন, আমারই স্যার, কিন্তু পেল্লায় এক ধমকে দারোগা থামিয়ে দিলেন তাকে। বললে, শাট আপ! আমার সঙ্গে চালাকি? ওই চামচে দিয়ে আমি মধুবাবুর ওখানে অমলেট খেয়ে এলুম, এখনো লেগে রয়েছে। তাহলে কাক তো আপনারই, আপনিই তো তাকে চুরি করতে পাঠান। দাঁড়ান, দেখাচ্ছি। যদু মেশো দাঁত কপাটি লাগার উপক্রম। দারোগা হন হনিয়ে চলে গেলেন। তারপর পুলিশ পাঠিয়ে দুই মেশোকেই থানায় নিয়ে গেলেন। বলির পাঠার মতো দাঁড়িয়ে রইলেন দুজন। দারোগা চোখ পাকিয়ে বললেন, এ ওর নামে নালিশ করবে না? দুই ভাই একসঙ্গে বললেন, না না, কোনোদিন আর ঝগড়াঝাটি করবেন না স্যার, কখনো না। তাহলে বলুন, ভাই ভাই একঠাই। ওরা বললেন, ভাই ভাই একটাই। এ ওকে আলিঙ্গন করুন। দুজনে পরস্পরকে জাপটে ধরলেন, প্রাণের দায়ী ধরলেন। আর মোটা মেসমশায়ের চাপে রোগা যদু মেশোর চোখ কপালে উঠে গেল। তারপর থেকে দুই ভাই প্রাণে প্রাণ। কি যে ভালোবাসা, সে আর তোকে কি বলবো পেলা। তাই বলছিলুম, কাক অতি মহৎ হৃদয় প্রাণী। পৃথিবীর অনেক ভালো সে করে থাকে, তাকে ছুচো টুচো বলতে নেই। গল্প শেষ করে টেনিদা আমাকে দিয়ে দোয়ানার আলুর চপ আনালো। একটু ভেঙে যেই মুখে দিয়েছি, অমনি অমনি ঝপাট কাক এসে ঠোঙা থেকে একখানা আলুর চপ তুলে নিয়ে চম্পট। অতি মহৎ হৃদয় প্রাণী, সন্দেহ কি?